হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো WBSI মেইনস এর ম্যাথের আজকে প্র্যাকটিস সেট 3 প্রথম অঙ্ক দিয়েছি হলো চক্রবৃদ্ধি সুদ থেকে। কি বলেছে যে বিমল বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে কত টাকা ধার করেছিলেন সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো চলো দেরি না করে অঙ্কটা শুরু করি। কি লিখবো? বিমল বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। দাঁড়ি তার চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 2496 টাকা। ধরি বিমল ধার করেছিল x টাকা। ধরি বিমল ধার করেছিল x টাকা। তাহলে সুতরাং আসল কত? x টাকা। চক্রবৃদ্ধি সুদের হার r is equal to 8%, সময় n is equal to 2 বছর। চক্রবৃদ্ধি সুদ সমান সমান 2496 টাকা। ঠিক আছে, সুতরাং প্রশ্নানুসারে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? x ইন্টু 1 প্লাস 8/100 পাওয়ারে n, এর জায়গায় হবে 2। এটা সুদ আসল মাইনাস আসল করব x, পাবো সুদ 2496। ঠিক আছে, তাহলে দুটো থেকে কি কমন যাবে? x কমন যাবে। x কমন গেলে কি থাকে? 100 প্লাস 8 ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2496, বা x 108 ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2496। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে কি লিখবো? বা x কমন নিলে 108/100 প্লাস 1, 108/100 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2496। ঠিক আছে, আচ্ছা, বা
108 প্লাস 100 ডিভাইডেড বাই 100, 108 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 2496। বা কত হচ্ছে এখানে? 208 বাই 100 ইন্টু 8 বাই 100 ইজ ইকুয়াল টু 2496। দেখো ফার্স্ট ব্র্যাকেট এবার তুলে দিলাম, এবারে সেকেন্ড ব্র্যাকেটও তুলে দেবো। বা x ইন্টু 208 বাই 100 ইন্টু 8 বাই 100 ইজ ইকুয়াল টু 2496। বা x ইজ ইকুয়াল টু 2496 ইন্টু 100 ইন্টু 100, 208 ইন্টু 8। চব্বিশশো ছিয়ানব্বই 208 ইন্টু 8, ঠিক আছে। আট দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে? 3 8 24, 9 নামলো 8 একে 8, 1 6, 8 2 16। আচ্ছা, এবার 2 দিয়ে কাটি, 2 একে 2, 0 2 4 8, 2 একে 2 3 1 1, 2 5 10, 11 1 2 2 6 12, 2 5 10, 2 2 4, আবার 2 দিয়ে কাটছি, এদিকে হচ্ছে 2 7 14, 1 6 2 8 16। 13 দিয়ে কাটলে 4 13 52, 6 13 78, 2 2 4, 2 3 6। তাহলে কত পাচ্ছি? 3/2। এদিকে উপরে এখনো আছে 100 ইন্টু 100, তাহলে 2 দিয়ে এখানে হচ্ছে 50, তাহলে 3 5 15 0 0 0 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 15000। সুতরাং বিমল 15,000 টাকা ধার করেছিল। ঠিক আছে, যে বিমল কত টাকা ধার করেছিল, এবার সুতরাং এটা দেবে, দিয়ে লাস্টে আবার উত্তর লিখবে। উত্তর লিখে এই সেন্টেন্সটা আরেকবার রিপিট করবে, ঠিক আছে। কারণ এই সুতরাংটা কিসের জন্য? এই এক্স এর জন্য তুমি এই লাইনটা লিখলে, এবার উত্তরও তো তোমাকে লিখতে হবে। সেম এই লাইনটাই কিন্তু তোমাকে অ্যান্সারে আরেকবার রিপিট করতে হবে, যে উত্তর বিমল 15,000 টাকা ধার করেছিল। চলো নেক্সট অঙ্ক দেখবো। 2 নম্বর অঙ্ক বলেছে সোমাদেবীর বেতন প্রথমে 20% বৃদ্ধি পায়। প্রথমে কি হয়? 20% বেতন বৃদ্ধি পায়, পরে আবার কি করে? 20% বেতন হ্রাস পেল, মানে বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পেল। সোমাদেবীর বেতনে শতকরা কত পরিবর্তন হলো হিসাব করি। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আমরা একদম 100 ধরে করব, কোনো রকম কোনো এক্স ধরবো না। দেখি। আচ্ছা, তার আগে একটুখানি বলে রাখি যে আমাদের কিন্তু এসআই মেইনস এর ব্যাচ চলছে। এবার এমন না যে এই ব্যাচটা তোমাদের এই সামনের এক্সাম পর্যন্ত ভ্যালিডিটি, হ্যাঁ, এটার ভ্যালিডিটি নেক্সট নিউ নোটিফিকেশন মিনস, এই পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকবে। আর নেক্সট যে এক্সাম, জয়েন হলে ডিসকাউন্ট পাবে।
কেন বলা হচ্ছে এটা? কারণ মানে 22শে ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা, এর মধ্যে যদি তোমরা এই ক্লাসটা জয়েন করো তোমরা ডিসকাউন্ট পাবে এবং ভ্যালিডিটি পেয়ে যাবে হলো নতুন যে এসআই এর আবার নোটিফিকেশন বেরোবে তার যে মেইনস পরীক্ষা সেই পর্যন্ত কিন্তু তোমরা এই ক্লাসটার ভ্যালিডিটি পাবে এবং তোমাদের ক্লাস চলবে, ঠিক আছে, একদম লাইভ ক্লাস কিন্তু চলবে। ঠিক আছে, ডিটেলস আরো জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো। কারণ এই 22 তারিখে এক্সাম হয়ে যাওয়ার পরে আবার যখন নোটিফিকেশন বেরোবে তখন যারা জয়েন করতে যাবে তখন কিন্তু আর এই ডিসকাউন্টটা কিন্তু থাকবে না। তো যারা মনে করছে যে এসআই দেওয়ার পরেও আমি প্রিপারেশন কন্টিনিউ রাখবো, আমার ক্লাস প্রয়োজন আছে, তারা কিন্তু জয়েন করে যেতে পারে। চলো শুরু করছি পরের অঙ্ক। সোমা দেবীর বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পায়। ধরি সোমা দেবীর বেতন 100 টাকা। ঠিক আছে, বেতন প্রথমে 20% বৃদ্ধি পায়। সুতরাং বেতন বৃদ্ধি পেয়ে হয় 100 + 20 টাকা ইজ ইকুয়াল টু 120 টাকা। পরবর্তীতে আবার বেতন 20% হ্রাস পায়। ঠিক আছে, পরবর্তীতে বেতন আবার কি হলো, 20% হ্রাস পেল। সুতরাং বেতন হ্রাস পায় কত হবে, ছিল কত 120 ইন্টু 20/100, এত টাকা হ্রাস পায়। তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে, 24 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং বেতন ছিল 120 টাকা, হ্রাস পেল 24 টাকা। সুতরাং বর্তমান বেতন 120 মাইনাস 24 টাকা ইজ ইকুয়াল টু 96 টাকা। তাহলে সুতরাং বেতন শতকরা
হ্রাস পায়, শতকরা হিসেবে কত ছিল? 100 টাকা মাইনাস 96 টাকা ইজ ইকুয়াল টু 4 টাকা, তাই তো? তাহলে উত্তরে আমরা কি লিখবো? বেতন হ্রাস পায় 4%। আর যদি শতকরা হিসেবে বলো তখন আর পার্সেন্ট লিখবে না, তখন টাকা লিখবে। ঠিক আছে, বেতন হ্রাস পায় 4%। চলো নেক্সট অঙ্ক দেখবো কি বলেছে। দেখো অঙ্কটাতে বলেছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। একটা পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ আর জল মেশানো আছে। এই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে, হ্যাঁ, কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হবে, মানে 1:1 হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো লেখাটা? এক পাত্রে এক পাত্র শরবতে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। তো প্রথমে কি করব, যেহেতু আমরা রেশিওটা এখানে লিখে ফেলেছি, তো আনুপাতিক ভাগাড়গুলো এখানে বার করে নেব, নাহলে কি হবে পরে আবার আমাকে এই সেম সেন্টেন্সটাই লিখতে হবে। সুতরাং শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার কত হবে? 5/5 + 2 = 5/7। ঠিক আছে, শরবতে জলের আনুপাতিক ভাগহার 2/5 + 2 = 2/7। ঠিক আছে, ওই শরবত থেকে কিছু পরিমাণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালায় শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হয়। ঠিক আছে, সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হয়, অর্থাৎ সিরাপ ইস্টু জল = 1:1। ঠিক আছে,
যে ডেটাটা দিয়েছে সেই ডেটাটাকে আমরা লিখে নিলাম। এবার লিখবো ধরি শরবতের থেকে x একক তুলে নিয়ে সমপরিমাণ অর্থাৎ x একক জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হয়। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, ব্যাপারটা একটু ভালো করে বোঝো। ধরো এটার মধ্যে শরবত রয়েছে, ঠিক আছে, এই শরবতে সিরাপ আর জলের পরিমাণ কত? 5:2। এবার এইখান থেকে আমরা কিছুটা পরিমাণ তুলে নিলাম, ধরো একটা গ্লাসে এরকম ভাবে তুলে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ। ঠিক আছে, এই কিছুটা পরিমাণ যেটা তোলা হলো সেটা হলো x একক। এবারে এর মধ্যে এই সেম x একক পরিমাণ জল ঢেলে দেওয়া হলো। ঠিক আছে, এটাও হলো x একক। তুললাম আমি শরবত, এই শরবতের মধ্যে কি রয়েছে? সিরাপও রয়েছে, জলও রয়েছে, কিন্তু ঢালার সময় আমি শুধু জল দিলাম। তাহলে এবার বলেছে যে কতটা পরিমাণ আমরা তুলেছিলাম এবং তার পরিবর্তে কতটা পরিমাণ আমরা জল দিয়েছি। বোঝা গেল? তাহলে কি লিখবো এবার? তাহলে এই যে x একক আমরা তুললাম, এই x এককে কি রয়েছে? সিরাপও রয়েছে, আবার জলও রয়েছে, তাই তো? তাহলে এই x এককের মধ্যে কতটুকু সিরাপ রয়েছে আর কতটুকু জল রয়েছে সেটা বার করব। তাহলে কি লিখবো? x একক শরবতে সিরাপের পরিমাণ কত হবে? 5/7 ছিল আনুপাতিক ভাগ হার, তাহলে 5/7 ইন্টু x একক ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 5x/7 একক। ঠিক আছে, x একক শরবতে জলের পরিমাণ 2/7 ইন্টু x একক ইজ ইকুয়াল টু 2x/7 একক। ঠিক আছে, ধরি এবার দেখো x এককে আমরা কতটা তুলেছি সেটা বার করে ফেললাম। ঠিক আছে, এই x এককের মধ্যে কতটা পরিমাণ সিরাপ আছে, কতটা পরিমাণ ওয়াটার আছে সেটা আমরা বার করলাম। এবার মোট কতটা ছিল সেটাও আমাকে বার করতে হবে। মোট শরবত ধরে নেব y একক। এবার y এককে কতটা সিরাপ কতটা ওয়াটার বার করবো, তাহলে মাইনাস যদি করি তাহলেই আমরা বাকি জিনিসটা পাবো, তাই তো? তাহলে ধরি মোট শরবতের পরিমাণ
y একক। সুতরাং y এককে সিরাপের পরিমাণ 5/7 into y একক is equal to 5y/7 একক। সুতরাং y এককে জলের পরিমাণ 2/7 into y একক is equal to 2y/7 একক। তাহলে সুতরাং y একক শরবত থেকে x একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপের পরিমাণ কত হবে? 5y/7 minus 5x/7 একক। এবার দেখো অঙ্কটাতে কি বলেছে, যে সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হবে। কোথায়? সেই শরবতে, তাই তো? শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে শরবতে সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হবে। তাহলে শরবতে কত অংশ সিরাপ আছে সেটা আমরা বার করে ফেললাম। আচ্ছা, অবশিষ্ট জলের পরিমাণ তাহলে বার করবো এবার। সুতরাং একইভাবে শরবতে জলের পরিমাণ কত হবে? 2y/7 minus 2x/7 একক। এটা হলো জলের পরিমাণ। এবার দেখো এইটুকু তুলে নেওয়ার পরে আমরা রেশিওটা পেলাম, কিন্তু আরো তো এক্সট্রা x একক জল আমার অ্যাড করা হয়েছে, তাহলে সেই জলের পরিমাণটা এখানে যোগ করতে হবে। কিন্তু শরবতে x একক জল মেশানো হয়েছে। শরবতে x একক জল মেশানো হয়েছে। সুতরাং বর্তমানে জলের পরিমাণ কত হবে? 7 minus 2x/7 plus x একক। ঠিক আছে, এবারে কি বলেছে, যে শরবতে সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হবে, তাই তো? যে শেষে দেখা যাবে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান। পরিশেষে শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান
হয়েছে। সুতরাং প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? 5y/7 minus 5x/7 is equal to 2y/7 minus 2x/7 plus x, বা লসাগু হচ্ছে 7, 5y minus 5x is equal to, এখানেও লসাগু হচ্ছে 7, 2y minus 2x plus 7x, বা 5y minus 5x divided by 7 is equal to 2y minus না প্লাস হয়ে যাবে 5x divided by 7। তাহলে উভয় দিকে কি হচ্ছে? 7 7 কেটে যাবে, তাই তো? 7 7 কেটে যাবে, বা 5y minus 5x is equal to 2y plus 5x, বা minus 5x is equal to 2y minus 5y। x গুলোকে এদিকে রাখলাম। minus 10x is equal to minus 3y, আর এদিকে মাইনাস কেটে যাবে, বা x by y is equal to 3/10, বা x is to y is equal to 3:10, বা x is equal to 3/10 into y। তাহলে x টা আমরা কি ধরেছিলাম? যে মোট শরবতের থেকে x একক শরবত তুলে নেওয়া হয়েছিল। ঠিক আছে, y একক শরবতের থেকে, ভালো করে বুঝবে সেন্টেন্সটা। y একক এর থেকে x একক। তো এই এরটাকে আমরা কি বলি সবসময়? গুণ দিয়ে বোঝাই, তাই তো? মাল্টিপ্লাই। তাহলে দেখো x is equal to y এর থেকে 3/10, y এর 3/10, তাহলে কত অংশ শরবত তোলা হয়েছিল? 3/10 অংশ। তাহলে কি লিখবো উত্তর? সুতরাং মোট শরবতের 3/10 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটা একদম ডিভিআই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 950 গ্রাম মাল দেয়। তার লাভের শতকরা হার কত? ঠিক আছে, শুরু করছি অঙ্কটা। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে। ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু তিনি 1 কেজির পরিবর্তে
1 কেজির পরিবর্তে 950 গ্রাম মাল দেন। তাহলে 1 কেজি সমান সমান কত? 1000 গ্রাম। মানে তার দেওয়ার কথা 1000 গ্রাম, কিন্তু সে দিচ্ছে কত? 950 গ্রাম। 1 কেজি সমান সমান 1000 গ্রাম, যার পরিবর্তে তিনি দেন 950 গ্রাম। সুতরাং তিনি লাভ করেন, কত লাভ করেন? মানে কত গ্রাম লাভ করেন? 1000 মাইনাস 950 গ্রাম ইজ ইকুয়াল টু 50 গ্রাম। মানে তিনি কত গ্রাম লাভ করেন? 50 গ্রাম, তাই তো? আচ্ছা, এবার আমরা কি করব, যে প্রতি গ্রামের মূল্য ধরবো 1 টাকা। ঠিক আছে, ধরি 1 গ্রাম দ্রব্যের মূল্য 1 টাকা। তাহলে কি হবে? আমার সংখ্যা যেটা সেটাই থাকবে, শুধু গ্রামের বদলে আমি টাকা লিখতে পারবো। ঠিক আছে, 1 গ্রাম দ্রব্যের মূল্য 1 টাকা, সুতরাং 1000 গ্রাম দ্রব্যের মূল্য 1000 টাকা, আর 950 গ্রাম দ্রব্যের মূল্য 950 টাকা। ঠিক আছে, তাহলে মূল্য হিসেবে ওই ব্যক্তি কত লাভ করেন? সুতরাং মূল্য হিসাবে ওই ব্যক্তি লাভ করেন কত? 1000 মাইনাস 950 টাকা ইজ ইকুয়াল টু 50 টাকা। তাহলে সুতরাং লাভের শতকরা হার কত হবে? 50/950 ইন্টু 100। কারণ তিনি 950 টাকা যখন ইউজ করছেন তখন তিনি 50 টাকা লাভ করেন। তিনি যদি 1000 টাকাই তিনি ইউজ করতেন তাহলে নিশ্চয়ই 50 টাকা লাভ হতো না। তাহলে 950-এ তার লাভ হচ্ছে কত? 50 টাকা। তাহলে শতকরা লাভের হার কত বেরোচ্ছে? 50/950 ইন্টু 100। 0 0 কেটে গেল, 5 দিয়ে, 5 10 এ 50, 5 19 95, তার মানে 100 ডিভাইডেড বাই 19। 5 19 95, তাহলে 5/5/19% সমান সমান কত হবে? 5/5/19%। তাহলে উত্তর কি লেখা হবে? ওই ব্যবসায়ীর লাভের শতকরা হার 5/5/19%। দেখো অঙ্কটা দেখে যতটা কঠিন মনে হয় কিছুই কিন্তু নেই। প্রথমে আমরা 1 কেজিকে গ্রামে নেব, গ্রাম হিসেবে আমরা কত গ্রাম লাভ করলো সেটা নেব, সেই গ্রামটাকে এবার মূল্যতে কনভার্ট করব 1 টাকা হিসেবে। এবার মূল্য হিসেবে কতটা লাভ করলো, মানে শতকরা কতটা লাভ করলো বার করব, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক।
কোশ্চেন নাম্বার 5 দেখো, বলেছে যে আমি একটি নির্দিষ্ট দূরত্ব হেঁটে গিয়ে ঘোড়ায় চড়ে ফিরে আসি 37 মিনিট সময় লাগে। ঠিক আছে, ধরো এখান থেকে এটুকু একটা নির্দিষ্ট দূরত্ব, এ থেকে বি, যাওয়ার সময় যাচ্ছি হলো ওয়াক করে এবং আসার সময় ফিরছি হলো ঘোড়ায় চড়ে, মানে রাইড করে। এতে কত টাইম লাগছে? 37 মিনিট। আবার বলেছে ওই একই দূরত্ব হেঁটে গিয়ে হেঁটে ফিরে আসতে লাগছে 55 মিনিট, মানে যাচ্ছি ওয়াক করে আবার ফিরছিও ওয়াক করে, দুটোই ওয়াক। এতে কত সময় লাগছে? 55 মিনিট। কি চেয়েছে? বলেছে ওই পথ ঘোড়ায় গিয়ে ঘোড়ায় চড়ে ফিরতে কত সময় লাগবে। তাহলে চেয়েছে হলো এই পথটা যাওয়া হবেও হলো ঘোড়ায় চড়ে, আবার আসা হবেও ঘোড়ায় চড়ে, মানে এটাও রাইড এটাও রাইড। তাহলে কত সময় লাগবে সেটা বার করতে হবে। ঠিক আছে, চলো তাহলে লেখাটা শুরু করি। আমি একটি নির্দিষ্ট দূরত্ব হেঁটে গিয়ে ঘোড়ায় চড়ে ফিরে আসি। ঘোড়ায় চড়ে ফিরে আসি। এতে সময় লাগে 37 মিনিট। ওই দূরত্ব হেঁটে গিয়ে আবার হেঁটে ফিরলে তাতে সময় লাগে কত? 55 মিনিট। ঠিক আছে, তাহলে হেঁটে যাচ্ছে হেঁটে আসছে সময় লাগছে 55 মিনিট। তাহলে সুতরাং শুধু হেঁটে যেতে কত সময় লাগছে? শুধু হেঁটে যেতে সময় লাগে কত? 55/2 মিনিট। আচ্ছা, তাহলে হেঁটে যাওয়ার সময়টা আমরা পেয়ে গেলাম 55/2। হেঁটে যেতে সময় প্লাস ঘোড়ায় চড়ে ফিরতে সময় ইজ ইকুয়াল টু 37 মিনিট। বা হেঁটে যেতে কত সময় লাগছে? 55/2। 55/2 মিনিট প্লাস ঘোড়ায় চড়ে ফিরতে সময় ইজ ইকুয়াল টু 37 মিনিট। সুতরাং ওই দূরত্ব একবার ঘোড়ায় চড়ে অতিক্রম করতে সময় লাগে কত হবে? 37 মাইনাস 55/2
মিনিট, তাই তো? তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 37, 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7, 74 মাইনাস 55 মিনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 19/2 মিনিট। তাহলে এটা হলো শুধুমাত্র ঘোড়ায় করে একবার অতিক্রম করা হলো। তাহলে ঘোড়ায় চড়ে ওই পথ যাওয়া আসা মিলে দুবার অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে সুতরাং ঘোড়ায় চড়ে ওই পথ যাওয়া আসা মিলিয়ে দুবার অতিক্রম করতে সময় লাগবে 2 ইন্টু 19/2 মিনিট। কাটাকাটি অলওয়েজ রাফে। 2 ইন্টু 19/2, 2 2 কেটে গেল ইজ ইকুয়াল টু 19 সমান সমান 19 মিনিট, তাই তো? তাহলে আমরা কি লিখবো উত্তর? ওই নির্দিষ্ট দূরত্ব যাওয়া আসা নিয়ে ঘোড়ায় চড়ে অতিক্রম করতে সময় লাগে 19 মিনিট। ঠিক আছে? তো এই হলো তোমাদের জন্য আজকের 5টা অঙ্ক থাকলো। ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও, কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমরা দেখো অনেকে লাইক খুব কম করো, তো লাইক করে দিও ভালো লাগলে। আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।